অক্টোবরকে ঘিরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাকের অনেক বড় প্ল্যান করে রেখেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জানেনও না যে তাকে শেখ হাসিনা কত বড় ডিপ্লোম্যাটিক সারপ্রাইজ দিবেন। ভারতে বসে শেখ হাসিনার যত রাজনৈতিক কূটচাল তিনি চালতে শুরু করেছেন, তাতে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস পাগল হয়ে গেছেন। নিউ ইয়র্কে বসে তিনি এই যে কথাটি বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম যেই কোনো সময় সচ্ছল করা হবে, এই কথাটি কেন বললেন? কারণ শেখ হাসিনার কূটচালের কাছে আমাদের স্যার ইউনূস তিনি পরাজিত হয়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা খুব ভালোভাবে এখন বুঝতে পারছেন যে তিনি যে মাপের ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তার থেকে অনেক বড় মাপের খেলোয়াড় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেই স্কুলে পড়েন সেই স্কুলের মাস্টার। অতএব বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেমনি বাংলাদেশের জনগণ কোনো কিছু চিন্তা করতে পারছে না, আন্তর্জাতিক বিশ্ব কোনো কিছু চিন্তা করতে পারছে না, এজন্য মনের অজান্তে বা চরম অনিচ্ছাকৃত সত্ত্বে নিউ ইয়র্কে বসে বলতে বাধ্য হচ্ছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যেই কোনো সময় সচ্ছল করা হবে। অপরদিকে সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও বর্তমান সময় তাদের যে কর্মসূচি, একটু ছোট করে হিসাব করুন যে গেল যে নির্বাচন 2024-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পেয়েছে? সেই নির্বাচনে আওয়ামী লীগ 35% ভোট পেয়েছে। এখন 35% ভোট যদি আওয়ামী লীগ পায়, তাহলে বাংলাদেশের 1/3 জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। এটা তো সত্য কথা। যদি 1/3 জনগণ বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা এখন 18 কিংবা 18.5 কোটি। এখন সেই অনুপাতে আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশে 6 থেকে 6.5 কোটি। ধরা যাক যে আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশ থেকে 2 লক্ষ নেতাকর্মী অন্য দেশে পালিয়ে আছে বা আত্মগোপন করে আছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন দ্বারা বর্তমান সময় গ্রেপ্তার হয়েছে, জেলবন্দি বা রাজবন্দি এই অবস্থায় আছে ধরেন আরো 2-3 লাখ বা 5 লাখ 10 লাখ যা কিছুই হোক। মনে করেন বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এখনো 6 কোটি আছে এবং তৃণমূলের যে তাদের নেতাকর্মী তাদের সংখ্যা 2 কোটি প্লাস। এখন আওয়ামী লীগের এই সকল তৃণমূলের নেতাকর্মীরা যদি ঢাকায় এসে একযোগে ঢাকায় অ্যাটাক করে, তাহলে ঢাকার প্রেক্ষাপট কি হবে? এবং বর্তমান সময়ে ঢাকার রাজপথে যদি আপনি লক্ষ্য করেন, হয়তো বর্তমান সময় মূলধারার যে গণমাধ্যমগুলো সেগুলোতে এইসব খবর আসছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলোতে যদি আপনি যান, সেখানে দেখতে পাবেন যে প্রতিদিন 8 থেকে 10টা বড় বড় বিক্ষোভ মিছিল ঢাকার রাজপথে হচ্ছে। এগুলো কোথা থেকে হচ্ছে? এবং সেপ্টেম্বরে আওয়ামী লীগের যে তাণ্ডব আমরা রাজপথে দেখলাম, এবং পুলিশ সেই মিছিল থেকে 200-250 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাহলে বুঝুন যে একটা মিছিলে কত পরিমাণে জনসমাগম হয়েছিল। মানে 5-7 হাজার, 10 হাজার, 12 হাজার, এমনকি 15-20 হাজারেরও এরকমের মিছিল আমরা ঢাকার রাজপথে দেখেছি। সবচেয়ে বড় ছিল ধানমন্ডির সেই বিক্ষোভ মিছিল। এখন সেপ্টেম্বরে এই যে আওয়ামী লীগের দাপট রাজপথে, ঢাকার রাজপথে আওয়ামী লীগ ছাড়া অন্য কিছুই আমরা দেখলাম না। এবং বর্তমান সময়ে মানে এই অক্টোবরে আওয়ামী লীগ যে সকল প্ল্যান করেছে, সেই প্ল্যানের হাত থেকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তার প্রশাসন কিভাবে রক্ষা পাবে? কারণ একটা কথা তো জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম আওয়ামী লীগ। সেই দলের কার্যক্রম নিষিদ্ধ হয়ে বর্তমান সময় বাংলাদেশের রাজনীতি একদম একটা ঘোলা পানির মতন হয়ে গেছে। এখানে বাংলাদেশের জনগণ কাউকে বিশ্বাস করতে পারছে না, কার উপর ভরসা করতে পারছে না। বর্তমান বাংলাদেশের প্রশাসনের যে নিরাপত্তা, সেটি বাংলাদেশের সাধারণ মানুষকে সর্বোচ্চ নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট এনে দিয়েছে। এই সকল বিষয়গুলোর কারণে বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণও আওয়ামী লীগকে ফেরত চাচ্ছে। সোজা কথা, সেই ফ্যাসিস্টকে ফেরত চাই, আগেই ভালো ছিলাম, এই যে একটা কথা,
এই কথাটি বর্তমান সময়ে সাধারণ জনগণের মুখের কথা না, কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই কথা বলছেন যে আগেই ভালো ছিলাম, তাহলে এখন কেন খারাপ আছে, এবং এই খারাপ থাকার পিছনে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করছে এবং এই সরকারের অধপতন চাচ্ছে প্রকাশ্যে কিংবা মনে মনে। তো এই কারণে বর্তমান সময়ে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজপথে ফিরে এসেছে, এটা নতুন কিছু না, এটা সেই সেপ্টেম্বর থেকেই ফিরে এসেছে। এখন অক্টোবরে তারা তাণ্ডব দেখাবে এবং তাদের সেই যে তাণ্ডব, সেটাকে ঠেকানোর জন্য বাংলাদেশের প্রশাসন যথেষ্ট নয়। বাংলাদেশে যে জেলখানাগুলোই আছে সেগুলোতে এখন আসামি রাখার মতন আর জায়গা নেই। আর কত আওয়ামী লীগের নেতাকর্মীকে বাংলাদেশের জেলে আশ্রয় দিতে পারবেন? তাহলে তো আরো জেলখানা নির্মাণ করতে হবে। সেই সময় আপনি পাবেন না স্যার, সেই সময়টা আপনি পাবেন না। তার আগে আপনাকে এই ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। কারণ আওয়ামী লীগের এই সকল তৃণমূলের নেতাকর্মীরা একযোগে যদি ঢাকা অ্যাটাক করে, যদি যমুনা দখল করে, যদি সংসদ ভবন দখল করে, এবং ঠিক সেই যে 2024 সালের 5ই আগস্টের মতন আবারও নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি হয়, সেটাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ ঢাকার রাজপথে এমন একটি প্রেক্ষাপট তৈরি করে ফেলেছে এবং বর্তমান সময় ঢাকায় আওয়ামী লীগের অন্তত 50 লক্ষ নেতাকর্মী অবস্থান করছে। তারা যে কোনো সময় যখন হঠাৎ করে কোনো ধরনের সিগন্যাল আসবে বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর এসে যাবে যে অমুক টাইমে এই মাঠে নামতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা ঘেরাও করতে হবে, সংসদ ভবন ঘেরাও করতে হবে, সরকারের মূল যে কর্মক্ষেত্রগুলি সেইগুলোকে যদি টার্গেট করে স্তব্ধ করে দেয়, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তার পতন হয়ে যাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট তো দূরের কথা, আমাদের স্যার তিনি কোথায় যে পালাবেন, সেই যে আমেরিকা, সেখান থেকে কিন্তু এয়ারপোর্টের ভিতরে বসে ইঁদুরের মতন তিনি নিরাপত্তার সহিত গাড়ি নিয়ে চলে গেলেন। এরকমের পালিয়ে যেতে পারবেন না, এই প্রেক্ষাপট নেই। এছাড়াও বর্তমান সময় বাংলাদেশের জনগণ এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে এই আমাদের স্যার ইউনূস তিনি মূলত এই বাংলাদেশটাকে উন্নত করার জন্য নয়, বরং দেশটাকে বিক্রি করার জন্য বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান সময়ে আওয়ামী লীগ রাজপথে তাদের যে তাণ্ডব সেগুলো দেখাতে শুরু করেছে এবং এটা মাথায় রাখেন যে এই অক্টোবরেই ডক্টর মোহাম্মদ ইউনূসের তার ক্ষমতার শেষ হতে চলেছে এবং এই যে সকল শিশু উপদেষ্টা, তার যে সকল মুরিদ আছেন, এছাড়াও এনসিপির নেতাকর্মীরা, জামাত ইসলামের এই ধরনের কি বলবো এটাকে, রাজাকার বললে তারা আবার রাগ করে, রাজাকার বলা যাবে না, আলবদর বলা যাবে না, তাদের যে দেশ বিরোধী ষড়যন্ত্র, পাকিস্তান পাকিস্তান হৃদয়ের বাসনা, এগুলোকে আর বেশি দিন সহ্য করতে হবে না। এটা আপনি লিখে রাখেন। বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের এই যে ফিরে আসা, পুলিশ প্রশাসনের যে নিরাপত্তা, এগুলোর পিছনে আন্তর্জাতিক মহলের অনেক বড় চাপ আছে। সেটা কি জানেন? কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশের ক্ষমতায় একটানা এই যে 15 থেকে 17 বছর, এছাড়াও এর আগে তিনি আরো একটা ক্ষমতায় এসেছেন, সব মিলিয়ে প্রায় 20 থেকে 22 বছরের তার রাজনৈতিক কেরিয়ার। এবং তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে আওয়ামী লীগের হাল ধরেছেন। অতএব রাজনীতিটা তিনি ডাল ভাতের মতন শিখে গেছেন। আমাদের কাছে ডাল ভাত খাওয়া যতটা সহজ, রাজনীতিটা তার কাছে ততটাই সহজ। তো শেখ হাসিনা এই যে তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বিভিন্ন পরাশক্তির দেশ বলেন বা বৈদেশিকভাবে বিভিন্ন দেশের সাথে যেই সকল সুসম্পর্ক স্থাপন করেছেন, যেমন কাতার, সৌদি আরব, রাশিয়া, চীন, ভারত, এরকমের আরো অনেক দেশের সাথে তার যে কূটনৈতিক সম্পর্ক, তার যে ব্যক্তিগত সম্পর্ক, এবং শেখ পরিবারের সাথে অনেক দেশের পারিবারিক সম্পর্কও আছে। এই যে সম্পর্কগুলোর জায়গা থেকে শেখ হাসিনা রাজনৈতিকভাবে এতটা শক্তিশালী যে তাকে দাবিয়ে রাখার মতন ওই রকমের শক্তিশালী মানুষ এখনো বাংলাদেশে জন্ম হয়নি। এবং আপনি এটা লিখে রাখেন যে আবারও ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সেই শেখ হাসিনা। এটা আশা করা, বলা, এটা নিছক কোনো কল্পনা না, এটা বাস্তব কথা। বাংলাদেশের জনগণ এখন এটা ভালোভাবে বুঝে গেছে যে সেই ফ্যাসিস্টের আমলেই তারা ভালো ছিল, শেখ হাসিনার আমলে ভালো ছিল, এখন তারা ভালো নেই।
বর্তমান বাংলাদেশে তাদের জীবনের নিরাপত্তা নেই, তাদের সম্পদের নিরাপত্তা নেই, এমনকি তাদের মা বোন স্ত্রী সন্তান তাদের ইজ্জতের নিরাপত্তা নেই। এই বাংলাদেশে তাহলে তারা কার উপর বিশ্বাস করতে পারে? তো তারা তো সেই ফ্যাসিস্টের আমলেই ভালো ছিল, এজন্যই তারা সেই ফ্যাসিবাদকে ফেরত চায়। তো এটা বাংলাদেশের জনগণের ভুল কিছু না, এই চাওয়া পাওয়া লিগ্যাল, এটা রাইট আছে তাদের। অতএব বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চলেছে, এটা স্বচ্ছ পানির মতন পরিষ্কার। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।